পৃথিবীতে নানা দিকে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান রকমের ভৌতিক অস্বাভাবিক কার্যকলাপ। আর যেই সমস্ত জায়গায় এই ধরনের ভৌতিক জিনিসপত্র দেখা যায়, সেই সমস্ত জায়গায় অনেক সময় কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা আছেন তাদেরকে ডাকা হয় এবং তারা এসে জায়গাটাকে বিভিন্ন তাদের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা তাদের আরও যে ধরনের প্রসিডিওর আছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা যে জায়গাটায় ভৌতিক কার্যকলাপ ঘটে সেই জায়গাটাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই জায়গাটাকে চেষ্টা করেন তারা সেই স্পিরিটগুলোকে মুক্ত করতে। আজ এরকমই একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের ঘটনা আমরা শুনব এবং আপনাদেরকে সেই ঘটনাটা বলবে প্রফেসর রয়। আপনারা অনেকেই প্রফেসর রয়কে ভীষণ পছন্দ করেন। আজ ওনার মুখ থেকেই এরকমই একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা আপনারা শুনবেন। আর তার আগে আমি আপনাদেরকে একটা ছোট ঘটনা শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক সেই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রফেসর রয়ের ঘটনা শোনার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো এবং সেই ঘটনাটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো আমি সোজা আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে বর্ধমান থেকে শ্রাবণী লিখে পাঠিয়েছে। ও বেশ কিছুদিন আগেই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল, কিন্তু বেশ কিছু প্রবলেম থাকার জন্য, কিছু টেকনিক্যাল ইস্যুস আসছিল, তো সেই জন্য আমি ঘটনাটা আপনাদের সকলের সামনে প্রচার করতে পারিনি। তো যেভাবে ও লিখেছে শ্রাবণী, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এই ঘটনাটা যখন ঘটে তখন শ্রাবণী কলেজে পড়তো। তো ও যে কলেজে পড়তো, তো ওর যেখানে বাড়ি ছিল সেখান থেকে ওর রেলওয়ে স্টেশন যেত, সেখান থেকে 4-5টা স্টেশন পরে একটা স্টেশনে ও নামতো এবং সেখান থেকে ও কলেজ যেত। এবার ও মানে সকালবেলা বাড়ি থেকে একেবারে ভাত খেয়ে বেরোতো। তো সেখানে ও প্রথমে একটা জায়গায় পড়াতো দুটো বাচ্চাকে। তো সেই বাচ্চা দুটোকে পড়িয়েও সেখান থেকেই ডাইরেক্ট ট্রেন ধরে কলেজ চলে যেত। এবার কলেজে গিয়ে পড়াশুনো করে তারপরে একদম কলেজ থেকে যখন ও বাড়ি ফিরতো, বাড়ি ফিরে ও মানে মেনলি খাওয়া দাওয়াটা করতো। মানে সকালবেলা একবার ভাত খেয়ে যেত, তারপরে টিউশন পড়িয়ে তারপরে কলেজ করে তারপরে ও নিজে বাড়ি ফিরতো। এবার ও যে বাড়ি ফিরতো তো সেই সময় ও কিন্তু মানে ভাত বা হাতে তৈরি রুটি এগুলো কিছু খেত না, মানে ওর ভালো লাগতো না আর কি খেতে। তো কলেজ থেকে ফিরে ও পাউরুটি খেত, এবার তার সাথে হয়তো কখনো ডিম সেদ্ধ বা অমলেট খেত, আর তার সাথে ও কলা বা আপেল যে কোনো একটা ফল খেয়ে নিত, কারণ রাতে আবারও ভাত খাবে। তো ওই সময়টা ও ভাত বা রুটি বিশেষ ভারী কিছু খেত না। এইবারে সেদিনও নর্মাল বাকি দিনগুলোর মতো ও কলেজ গেছে। এবার কলেজ থেকে সেদিনকে ও ফিরেছে একটু তাড়াতাড়ি, কোনো একটা কারণে ওর তাড়াতাড়ি হয়ে যায়, একটা ক্লাস হয় না, তো সোজা বাড়ি চলে আসে। এবার বাড়ি এসে প্রত্যেক দিন কিন্তু ওকে ওর মা খেতে দিত। এবার যেহেতু সেই দিন ও কোনো একটা কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, তো এসে দেখছে যে ওর মা একটা কোথাও বেরোবে। তো ওকে বলেছে যে এখানে এরকম আমি পাউরুটি সেঁকে রেখেছি আর ওদিকে ডিম সেদ্ধ করা ছিল, তো বলেছে তুই দুটো নিয়ে নে, আর এখানে ফল আছে, তোর যেটা ইচ্ছা হবে খেয়ে নিবি। এবার যেদিনকার ঘটনা আমি বলছি, যেটা শ্রাবণী লিখেছে, তো সেই দিন ওর মানে ওর নিজে একটা জায়গায় প্রাইভেট টিউশন পড়তো, তো সেখানে ওর যাওয়ার কথা ঠিক সন্ধেবেলা নাগাদ। আর সেদিনকে ওদের যে টিচারের কাছে ও পড়তো একটা ইম্পর্টেন্ট নোটস দেওয়ার কথা ছিল, মানে বেশ যেতে হবেই, মানে ওই দিনটাও কোনোভাবেই কামাই করতে পারবে না।
তো ও ভাবলো যে ঠিক আছে, হাতে একটু সময় আছে, তো যেহেতু তাড়াতাড়ি ফিরেছে, ও স্নান টান করে, গরমকাল তখন, তো স্নান টান করে এসে বসেছে। এবার পাউরুটি সেঁকা ছিল, পাউরুটিটা খেয়েছে, ডিম সেদ্ধটাও খাওয়া হয়ে গেছে। এবারে পাশে একটা রান্নাঘর, একটা ঝুড়ি মতো ছিল, তো সেখানে ওর মা আপেল কলা সব বাজার থেকে কিনে রেখে দিয়েছিল। এবার পাউরুটি আর ডিম খাওয়ার পরে ও ওখানে ফলের ঝুড়িটার কাছে দেখছে যে কি ফল আছে। তো ও দেখছে যে ফলের ঝুড়িতে আপেলও রয়েছে, কলাও রয়েছে। তো কলার একটা পুরো ফানা ছিল। তো কলার ওই ফানাটায় মানে মোটামুটি ওই ৮-৯টা কলা মতো ছিল একটা ফানায়। তো ওর না মানে ওটা মানে হঠাৎ করেই কলার ফানাটার দিকেও চোখ যায়। তো কলার ফানাটাও হাতে নিয়ে দেখছে যে ওই কলার ফানাটার মধ্যে একটা পিছনের দিকে কোন একটা কলা, খুব অদ্ভুত টাইপের শেপ। হুম। তো ভালো করে যখন দেখে তখন দেখতে পাচ্ছে যে এটা হয়তো আপনারাও অনেক সময় দেখবেন যে একটা বড় কলার কাঁধির মধ্যে বা কলার ফানায় দুটো কলা অনেক সময় জোড়া থাকে, এটা কিন্তু খুব কমন, আপনারাও হয়তো দেখেছেন। তো ও দেখছে যে দুটো কলা জোড়া, সেটা তো আগেও দেখেছে, কিন্তু দেখছে যে দুটো কলা জোড়া রয়েছে, আর তার সাথে মানে নর্মাল কলাগুলোর যা সাইজ তার থেকে আর একটা ছোট কলাও, সেটাও আর কি জুড়ে রয়েছে, মানে 3টে কলা প্রায় বলা যেতে পারে একসাথে জুড়ে রয়েছে। তার মধ্যে দুটো কলা প্রমাণ যেরকম আর কি ছিল, তার সাথে আর একটা ছোট কলা, সেটা অতটা ডেভেলপ করেনি, এরকম 3টে কলা একসাথে জুড়ে রয়েছে। এবার এটা দেখে না ওর খুব অবাক লাগে, একটু অদ্ভুত টাইপের লাগে। তো ও ওই কলার ফানাটা থেকে ওই 3টে কলার মানে আড়াইটে বলা যেতে পারে, কারণ একটা কলা অনেকটাই ছোট ছিল, ওটাকে ও খুলেছে। আর এটা ছিল কাঁঠালি কলার একটা ফানা। তো ফানা থেকে ছিঁড়েছে, তো ছিঁড়ে দেখছে যে কলাটা একটা অদ্ভুত টাইপের শেপ। তো ও ভাবছে যে ওর তো ফল খেতেই হতো, তো কেন কি জানি ওর মনে হলো যে আমি এইটাই খাবো। এবার নর্মালি যেটা সামনে লিখেছে যে ও মানে এরকম জোড়া কলা বা এরকম কিছু খেত না, ওর বাড়িতে বলতো যে না তুই এটা খাস না, অন্যটা খা। কিন্তু ওর ওটা দেখে কেন জানি না মনে হয় যে ওর ওই কলাটাই খেতে হবে। এবার সেইটা সময়টা ছিল কিন্তু গরমকাল, প্রচণ্ড গরম। এবার ও ওদের যেখানটা আর কি খাওয়া দাওয়া হয়, ওদের যে ডাইনিংয়ের যে স্পেসটা, সেখানটা একটা টেবিল রয়েছে, এবং ঠিক টেবিলটার উল্টো দিকে একটা বড় খোলা জানলা রয়েছে। হুম। এবার জানলাটা খোলা, ফ্যান চলছে ঘরে, এবং তখন কিন্তু ও ঘরে একা, ওর বাবাও তখনও ফেরেনি, আর ওর একটা ভাই আছে, ওর ভাই খেলতে গেছিল। তো ও কলাটা প্রথমে খুলেছে, খোসাটা ছাড়িয়েছে। তো খোসাটা ছাড়ানোর পরে ও যখন কলাটাকে খোসা ছাড়ানো অবস্থায় ধরেছিল, ওর কীরকম একটা মানে ফিল হলো, মানে একটা ফল সেটাকে যেরকম ফিল হওয়া উচিত, একটা কলা খোসা ছাড়ানোর পরে যেরকম একটা মানুষের হাতে ধরে ফিল হবে, ওর কেন জানি একটা অন্যরকম ফিল হতে থাকে। এবং ওর মনে হয় যে ভিতরে মানে কলাটার ভিতরে কিছু একটা আছে, সেটা কি আছে ও কিন্তু কিছু জানে না। এবার ও প্রথম কামড়টা কলায় দেয়। কলাটা ভীষণ মিষ্টি ছিল খেতে। তো প্রথম কামড়ে খেয়েছে কলাটা, দ্বিতীয় কামড়েও ও কিছুটা কলাটা খায়, এবং কিছুটা যখন কলাটাও খেয়েছে, কলাটা খাওয়ার পরে ও হঠাৎ করে খেয়াল করে যে কলাটা যেখানটায় ও কামড় দিচ্ছে সেখানটা ভিতরটা পুরো লাল, মানে একদম লাল হয়ে গেছে। তো ও না হঠাৎ করে চমকে যায় যে সাদা জিনিসটা সেখানে লাল কোথা থেকে এলো। এবার ও দেখছে যে ওর মাড়ি বা দাঁতে কোথাও কিছু ওর লেগেছে কিনা, সেরকমও কোনো ব্যাপার না, মানে পুরো রক্তের মতো কিছুটা লাল কিছুটা অংশ। ও একটু অবাক হয়ে যায়। তো ওর না কি একটা সন্দেহ মতো হয়। আর ওই 2 কামড় কলাটা খাওয়ার পরে ওর শরীরটা না আস্তে আস্তে একটু ভারী হয়ে আসে, ও বুঝতে পারে সেটা। আর তখন ভালো গরমের সময় পুরো ওর না মানে মনে হতে থাকে যে একটু একটু ঠান্ডা লাগছে, মানে শীতকালে যেরকম একটা মানুষের ঠান্ডা লাগে ঠিক সেরকম একটা ফিল করতে থাকে। তো তারপরে ও কলাটাকে না হাত দিয়ে খোলে যে ভিতরে কি আছে, এরকম লাল লাল কেন। যখন ও কলাটা খোলে, হাত দিয়ে যখন ওটাকে ভাঙে কলাটাকে, বাকি অংশটাকে, ও দেখতে পায় ওর টেবিলটার উপরে তো খাওয়া দাওয়াটা করছিল, টেবিলের উপরে থাপ করে ওই কলা থেকে একটা কিছু পড়ে, একটা গোল টাইপের একটা কিছু পড়ে। ও খুব অবাক হয়ে যায়, এবং ও প্রথমে দেখে ভাবে কোনো বড় পোকা টাইপের কিছু হয়তো হয়েছে, মানে একটা ছোট দুটো চোখ ছিল, থাপ করে পড়ে টেবিলের উপরে। এবার কিছুক্ষণ ওটা ওভাবে থেকে না ও নিজে খুব অবাক হয়ে যায় যে আমি এটা 2 কামড় খেয়ে নিলাম, এটা কি পড়লো। সঙ্গে সঙ্গে ওই জিনিসটা মানে 2-3-4 সেকেন্ডের মতো হয়তো টেবিলে থাপ করে পড়েছিল, তারপরে না ওটা সোজা লাফ দিয়ে জানলায় চলে যায়। বললাম যে একটা উল্টো দিকে জানলা ছিল।
এবং ওর মনে হলো এক ঝলকের জন্য ওই পোকা টাইপের জিনিসটা ওর দিকে তাকালো, মানে জানলায় যাওয়ার পরে। তারপরে মুহূর্তের মধ্যে শ্রাবণী যেটা লিখেছে, ওর চোখের সামনে ওটা পুরো পাখি হয়ে যায়, পুরো পাখি হয়ে ওটা একটা ধাপ করে আওয়াজ করে জানলাটা পুরো নড়িয়ে দিয়ে, খুব জোর একটা হাওয়া এলে যেরকম হয় সেরকম করে সোজা চলে যায়। এবং এইটা দেখেও চিৎকার করে কলাটা হাত থেকে ওর পড়ে যায় যথারীতি। এবং যেই মুহূর্তে ও চিৎকার করে পিছনের দিকে সরে যায়, ও ভয় পেয়ে যায় ব্যাপারটায়। সত্যি মানে একটা কলা খেতে খেতে সেখান থেকে একটা কিছু পোকা টাইপের পড়লো, সেটাও তাও মানা যায়, কিন্তু সেটা আবার ওর চোখের সামনেটা পাখি হয়ে উড়ে গেল, এটা মানে ভাবা যায় না। তো ও তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং এই মুহূর্তে ওর মা ঘরেতে চলে আসে। তোর মাকে বলেছে, মা এটার মধ্যে একটা পোকা ছিল, এরকম একটা কি পাখি হয়ে গেল, কীরকম একটা করলো। ওর মা বলছে যে এত ফল থাকতে তুই ওই কলাটা কেন খেতে গেলি, অন্য কোনো কলা ছিঁড়ে খেতিস, সেখানে তো অনেকগুলো ছিল। তো সেই দিন ওই কলাটা খাওয়ার পর ওরকম চোখের সামনে ওরকম একটা পোকাকে পাখি হয়ে দেখার পরে না, ওর শরীরটা প্রচণ্ড খারাপ হতে থাকে। এবং ও বুঝতে পারে যে আজকে ওর পড়তে যাওয়াটা খুব দরকার ছিল, ওর নোটস দেওয়ার কথা ছিল, বাট ও না আর যেতে পারে না, ও বাড়িতে থাকে। এবং সেদিন ও যথারীতি পড়তে গেল না। সেদিন ঠিক তার আধা ঘন্টা পরে, যে সময় ঠিক ও বেরোয়, সেই সময় মারাত্মক কালবৈশাখীর ঝড় আসে। এবং শুধু ঝড় আসে তাই নয়, ওরা মানে ও আর কি যেখানে পড়তে যেত ওখানে একটা জায়গায় বড় বড় গাছ ছিল। এবং ও একটা জায়গায় সাইকেলটা রাখতো, ঠিক আছে, একজনের বাড়ির সামনে সাইকেলটা রাখতো, তার দুটো বাড়ি পরে হচ্ছে টিচারের বাড়ি। এবং যেখানটায় ও সাইকেলটা রাখতো সেইখানটাতেই ঠিক একটা বট গাছের একটা বিশাল, মানে যাকে বলে একটা বাঞ্চ, একটা বিশাল ব্রাঞ্চটা মানে একদম গাছটা ভেঙে কিছুটা পড়ে। এবং ওটা যখন ও শুনতে পায়, ও না মানে রাতের বেলা খবর পেয়েছে 9:30-10টার সময়, যখন ঝড় বৃষ্টি থেমে গেছে, যে ওর অমুক জায়গায় গাছ পড়েছে। তো ওর মা ওর বাবা সবাই বলছে যে তুই আজকে ভাগ্যিস পড়তে যাসনি, নাহলে ও ওই সময়টা বেরোতো। আর পড়েছে ওর ঠিক সেই সময়টা। তো মানে এই ঘটনাটা ওর জীবনে যে ঘটে, ও যেটা লিখেছে, যেটা ওর জীবনের একটা অন্যতম একটা বড় ঘটনা। এবং সেদিন সেটা যে কী ছিল, কি মানে কি ব্যাপার ছিল, ও নিজেও জানে না। এবং ও মনে করে, ওটা বিশ্বাস করে ও এবং ওর পুরো পরিবার, যে সেদিন যেটা ছিল সেটা হয়তো খুব একটা ভালো জিনিসই ছিল এবং ওকে বাঁচিয়ে দিয়ে গেছে। কারণ ওইটা খাওয়ার পরে, ওই জিনিসটা দেখার পরে যদি শরীরটা খারাপ না করতো, তাহলে কিন্তু ও হয়তো পড়তে যেত। এটাই ছিল শ্রাবণীর ঘটনা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি প্রফেসর রয়ের ঘটনায়। চলুন শুনে আসি। হ্যালো, আমি প্রফেসর রয়। আপনারা শুনছেন ভূত ও ভগবান। অনেকদিন পর আবার আজকে ঘটনা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তবে আজকের যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা আগের সমস্ত ঘটনা থেকে একদমই আলাদা। এবং বলতে পারেন যে এই ঘটনাটা আমার কাছেও একদম নতুন একটা অভিজ্ঞতা। তো কেমন আছেন আপনারা সবাই জানাবেন কমেন্টে। অনেকদিন পর ঘটনা বলছি, আশা করি সবার খুব ভালো লাগবে এবং ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে শুনবেন, তাহলে একদম একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে আপনাদের। আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা হচ্ছে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের। হয়তো আপনারা অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন কাকে বলে। তবু যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই যে অনেক সময় কি হয় যে মানুষ বিভিন্ন বাড়ি থেকে বা বিভিন্ন জায়গায় বা যে কোনো জায়গায় যখন এরকম রিপোর্টস আসে বা মানুষ যখন বিভিন্ন আত্মা বা বিভিন্ন ভৌতিক ঘটনার দ্বারা আক্রান্ত হয় বা এফেক্টেড হয়, তখন তারা যখন বিভিন্ন মানুষকে যারা এই ধরনের কাজ করে থাকেন, প্যারানর্মাল ইনভেস্টিগেশন, বা তাদেরকে যখন রিচ করেন, তখন এই গ্রুপটা বা এই ধরনের মানুষরা কী করে যে বিভিন্ন সেই মেন যে জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে, সেটা সেই মানুষের জীবনে হতে পারে, তার বাড়িতে হতে পারে, যে কোনো জায়গা, সেই জায়গায় গিয়ে এই পুরো ব্যাপারটাকে একটা ইনভেস্টিগেট করার চেষ্টা করে, যেখান থেকে তারা চেষ্টা করে যে সেখানে আসলে কি হচ্ছে সেটাকে খুঁজে বার করা। এটাই হচ্ছে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের মূল কাজ বা ইনভেস্টিগেটরের মূল কাজ, যে সেই জায়গায় উপস্থিত থেকে সেই জায়গাটাকে বোঝা বা কোনো রকম কমিউনিকেট করার চেষ্টা করা আত্মার সঙ্গে, বা গল্পের খাতিরে বা ঘটনার খাতিরে বলতে গেলে ভূতের সঙ্গে। তো
আমি আমার সমস্ত ঘটনাতে আগে থেকে বলে রেখেছিলাম, প্রতিবারই আমি বলি যে আপনারা কখনোই এরকম কোনো জায়গায় যদি যান যেখানে আপনাদের মনে হয় যে এই জায়গাটাতে এই ধরনের কোনো ভৌতিক বা কোনো স্পিরিচুয়াল বা কোনো আত্মার উপস্থিতি আছে, তারা আপনারা যেচে তার সঙ্গে কোনো কানেকশন করতে যাবেন না। কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এই ধরনের ইনভেস্টিগেশনের সময় তারা কিন্তু যেচেই কিন্তু একটা কানেকশন বা একটা কমিউনিকেশন করাতে চায়, যে যার দ্বারা তারা বুঝতে পারে যে এই ব্যাপারটা সত্যি আছে কি না। তো এই যে ইনভেস্টিগেশনটার কথা আমি বলতে চলেছি, এই একটি দল কলকাতায় আমার চেনাশোনা বলতে, যেহেতু আমার এই ধরনের ভৌতিক বা স্পিরিচুয়াল বা এই ধরনের সুপার ন্যাচারাল জিনিসের প্রতি একটা বিশাল আগ্রহ, অনেক বছর ধরে আমি ধরনের ঘটনা বিভিন্ন রকম নিজের জীবনে হোক বা আমার চেনাশোনা লোকের জীবনে হোক বা বিভিন্ন সার্কেলে আমি দেখে এসেছি বা নিজের অভিজ্ঞতা হয়েছে প্রচুর, তার জন্য আমার চেনাশোনাটাও অনেক হয়ে গিয়েছে। তো আমাদেরই এক সার্কেলে, আমাদের অফিস সার্কেলে চেনাশোনার মধ্যে 3 জন লোক আছেন যারা এই ধরনের ইনভেস্টিগেশনের কাজ করে থাকেন, এবং তাদের মধ্যে থেকে 2 জন থাকেন নর্থ কলকাতায় এবং 1 জন থাকেন হচ্ছে সাউথ কলকাতায়। আমি তাদের নাম স্পেসিফিক্যালি এবং তাদের অ্যাড্রেস কোনটাই বলতে পারবো না, কেননা সেটা যদি বলতে হয় তাহলে ওরা নিজেরাই এসে বলবে। যেহেতু আমি সরাসরি এই গ্রুপটার সঙ্গে যুক্ত নই, তাই সেক্ষেত্রে আমি কিন্তু ওদের নাম রিভিল করতে পারবো না বা ওদের লোকেশন রিভিল করতেও পারবো না। তো আমি শুধু ঘটনাটা বলতে পারি আপনাদের জন্য। তো এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা ঘটেছে হচ্ছে উত্তর কলকাতায় বলা ভুল, স্পেসিফিক্যালি এটা ঘটেছে কিন্তু রাজারহাটে, এবং ঘটনাটা এখনও ঘটে চলছে। তো এই যে ইনভেস্টিগেশনটা যেটা হয়েছিল বেশ কিছু মাস ধরে যে হয়েছে, বেশ কিছু সেশনস হয়েছে, এবং ভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক আমি কিন্তু এই প্রত্যেকটা সেশনে কিন্তু উপস্থিত ছিলাম। তো নিজের চোখে এই ঘটনাগুলো দেখেছি। তো আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন, যে পরপর যে ঘটনাগুলো ইনভেস্টিগেশন হয়েছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমার নিজের চোখে দেখা এবং নিজে কানে শোনা। তো আপনারা বিশ্বাস করতে পারেন বা ভরসা করতে পারেন। তো আমি একদম প্রথম থেকে শুরু করি। যখন আমাদের কাছে, স্পেশালি এই যারা ইনভেস্টিগেটরস রয়েছে তাদের কাছে এই রিপোর্টসগুলো আসে, এবং পরবর্তীতে আমার নিজের আমার ইচ্ছার জন্যই আমি কিন্তু এই গ্রুপের সঙ্গে এই ইনভেস্টিগেশনের একটা পার্ট হই বা সঙ্গে যাই। তো কী করে এই ঘটনাটা শুরু হলো? তো রাজারহাটে একজন লোক আছেন, উনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, আইটি কোম্পানিতে কাজ করেন। তো ওনারা রেন্টে থাকতেন আগে, এবং ওনারা রিসেন্টলি মানে কবে, 2023 সালের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ওনারা নিজেদের রেন্টেড অ্যাপার্টমেন্ট ছেড়ে ওনারা কিন্তু রাজারহাটেরই একটা জায়গায়, এবং যে জায়গাটা একটু আমি একদম পিন পয়েন্ট করে সেই বাড়ির নামটা বা লোকেশনটা একদম বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলে দিচ্ছি যে জায়গাটা হচ্ছে যে সাপুরজি পালনজির যে কমপ্লেক্সটা রয়েছে সেই দিকে একটি নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এই নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা খুব বড় নয়। প্রথম কথা এটা একটা হিন্ট হয়ে যেতে পারে, এটা খুব একটা বড় নয় বা বিশাল কোনো ব্র্যান্ডের আন্ডারেও নয়। এটাতে মাত্র কয়েকটি টাওয়ার রয়েছে, এবং এই জমিটা যেটা ছিল সেই জমিটা কিন্তু অনেক দিন ধরেই খালি ছিল। তো সেরকমই একটা জায়গায় ওরা এবং ফ্ল্যাটটা ফ্ল্যাটটা তৈরি হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু 2023 সালের মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ থেকে কিন্তু ওরা সেই ফ্ল্যাটে শিফট করে, এবং সেই ফ্ল্যাটে শিফট করে যাওয়ার বেশি দিন নয়, জাস্ট শিফট করে যাওয়ার থেকেই ওরা কিন্তু অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হতে থাকে। এবং এই ঘটনাটা বলছি জাস্ট আগের বছরের ঘটনা, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ থেকে ওরা কিন্তু এই ঘটনাগুলো ফেস করতে থাকে। তো ওরা কি ফেস করছিল তার কিছু ঘটনা আমি আপনাদেরকে জানিয়ে রাখি। যে ওরা প্রথম যখন ঘরে ঢোকে, তো ঘরে ঢোকার সময় ওদের যে গৃহপ্রবেশের ব্যবস্থা ছিল, সেই গৃহপ্রবেশের যিনি পুজো করেছিলেন বা গৃহপ্রবেশ যিনি করেছিলেন, তিনিও কিন্তু বারবার পুজো করতেও কিন্তু অনেক বাধার সম্মুখীন ওদেরকে হতে হয়েছে।
এমনও হয়েছে যে যজ্ঞ করতে হয় গৃহপ্রবেশে, সেই যজ্ঞের আগুনও কিন্তু মানে জ্বলতে চাইছিল না, যেটা ওনারা আমাদেরকে সে প্রথম যখন কানেক্ট করেন, প্রথম যে সেশন, সেখানে কিন্তু উনি আমাদেরকে বলেছিলেন যে প্রথম দিন থেকে কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন ওদেরকে হতে হয়, এবং পুজো ভালো করে হতে পারছিল না। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় যে পুজোতে ওরা কিছু পুজোর যে নর্মাল যে প্রসাদ হয় সেছাড়া ওরা কিছু ভোগের ব্যবস্থা করেছিল, এবং এরকম কোনো দিনই হয় না, কিন্তু ওনারা বলেন যে ভোগের রান্নাগুলোও কোনোটাই একদম ঠিক হয়নি, মানে খাওয়ার মতো ভালো হয়নি, এটা কোনো দিনই কিন্তু কারোর সঙ্গে ওদের সঙ্গে হয়নি। তো এই বাড়িতে এই শুরুর দিন থেকেই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ওদের সঙ্গে হয়, এবং ওদের প্রত্যেকেরই খুব একটা মানে খুঁতখুত রয়ে যায় যে এরকম কেন হলো, এরকম তো হওয়ার কথা নয়। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের যে ফ্ল্যাটটা ওরা নিয়েছিলেন, সেই ফ্ল্যাটটা কিন্তু একটা নর্থ ফেসিং ফ্ল্যাট, ঠিক আছে। উত্তরের দিক, ওখানে কিন্তু সাউথের দিক বা ইস্টের দিক খোলা নয়, মেনলি নর্থের দিক খোলা, আর একটা দিক বোধহয় ইস্টের দিক খোলা। এইভাবে ওদের ফ্ল্যাটের কনফিগারেশনটা ছিল। তো আমরা যখন প্রথম দিন, মানে আমি এবং আমাদের সঙ্গে ওই 3 জন, তো আমরা যখন 4 জন প্রথম দিন ওই ফ্ল্যাটটিতে, রাজারহাটের ওই ফ্ল্যাটটিতে যাই, তো ফ্ল্যাটটি হচ্ছে ছতলায় একটা ফ্ল্যাট, ছতলায় একটা নর্থ ফেসিং ফ্ল্যাটটি 3 BHK ফ্ল্যাট, মোটামুটি ভালোই জায়গা, এবং ওনারা বেশ মোটামুটি মিনিমাম একটা ইন্টেরিয়ার ডেকোরেশন করে ওনারা কিন্তু ঘরে গৃহপ্রবেশ করে ফেলেছিলেন। তো আমরা যখন প্রথম যে আমাদের সেশনটা হয়, এবং আমাদের যে প্রথম সেশনটা হয় সেটা হচ্ছে এই লাস্ট বছরের পুজোর পরে, মানে নভেম্বর মাস নাগাদ আমাদের কিন্তু প্রথম সেশনটা ওখানে হয়েছিল। এবং সেখানে আমাদেরকে ওনারা যেটা বলেন যে পুজো হয়ে যাওয়ার পরে ওনারা যখন থাকতে শুরু করেন, তো সেদিন রাত্রিবেলা ওদেরকে যখন রাত্রিবেলা শোয়, তো সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা প্রথম দিন ওরা ফিল করে, যে ওদের মনে হয় যে ওই সময়টায় যে টেম্পারেচার থাকার কথা, যেটা বললাম মার্চ মাস নাগাদ কলকাতায় যথেষ্ট গরম থাকে ওই সময়টা, ওনারা বলছেন যে ঘরের পার্টিকুলারলি কিছু কিছু জায়গা, যেরকম ধরুন ওনারা জায়গাটাও আমাদেরকে দেখালেন, যে রান্নাঘর থেকে বেরিয়ে একটা কর্নার আছে, সেই কর্নারটা, তারপরে ওদের 3টে বেডরুমের ফ্ল্যাট ছিল, একটা বেডরুম একটা স্পেসিফিক্যালি একটা বেডরুম, যেটা ওই প্রথম বেডরুমটা, হল দিয়ে ঢুকে প্রথম বেডরুমটা, রান্নাঘর, তার পাশে একটা বেডরুম, সেই বেডরুমটাতে। তো সেগুলোতে দেখাচ্ছে আমরাও যখন গেলাম তখন আমরাও এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু যেহেতু আমরা নভেম্বরে গেছিলাম, যেটা বললাম যে ওই সময় আমরা এটাকে পার্টিকুলারলি অতটা বুঝতে পারিনি, কিন্তু ওনারা যেটা বলছিলেন যে ওই গরমের সময় যখন ওরা গৃহপ্রবেশ করে, তখনই কিন্তু ওই জায়গাটা বাকি ঘরগুলো মানে নর্মাল সময় প্রচণ্ড গরম, কিন্তু ওই পার্টিকুলারলি কিছু স্পটসগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে আছে, যেটা কিন্তু হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। আপনারা দেখবেন যে জেনারেলি এমন কখনোই হয় না যে এটা ঘরের মাঝখানে একটা জায়গা বা একটা ঘরের একটা ফ্ল্যাটের একটা কোণা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাকি জায়গাগুলো খুব নর্মাল, এরকম কিন্তু সচরাচর কখনোই হতে চায় না। অনেক সময় কি হয় যে একটা ঘরের একটা দিকে রোদ হয়তো পড়ে না, একটা ঘরে হয়তো আমরা কাঠের কিছু ব্যবস্থা করা আছে বা পর্দা করা আছে, সেই জায়গাটা ঘর একটু কম গরম হয়, সেটা এক জিনিস, কিন্তু রীতিমতো ঠান্ডা ফিল করা এরকম কিন্তু নর্মালি কিন্তু কখনোই হয় না। কিন্তু উনি যেটা বলছিলেন যে সেদিন থেকেই ওনারা দেখতে পান যে ঘরের ওই গরম থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গা, বিশেষ করে ওই প্রথম ঘরটা একদম ঠান্ডা হয়ে আছে, যেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এবং ওদের যে পুজোটা হয়েছিল, সেই পুজোটাও কিন্তু ওই প্রথম ঘরটার ভেতরেই হয়েছিল, এবং সব কিছু হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা ওরা যখন ওই ঘরটাতে ঢোকে, তখন ওই ঘরটা যথেষ্ট ঠান্ডা হয়ে আছে। তা সত্ত্বেও ওরা সেই ঘরটায় শোয়নি। ওদের যে মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুমে সেরকম কোনো টেম্পারেচারে কোনো অসুবিধা ছিল না, তো সেইখানে ওরা কিন্তু রাত্রিবেলা শোয়। এবং শুয়ে যাওয়ার পরে ওরা সবাই ওই 3 জন ওরা যখন শোয়, তখন মোটামুটি বলে যে ওদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে ওরা দেখতে পায় যে ওদের সেই সময় ঘড়িতে প্রায় 2টোর পরে, প্রায় 2:30 বাজে, 3টে বাজেনি, 2টো এবং 3টের মাঝখানে, মোটামুটি 2:30, 2:40 এরকম সময় মতো বাজে। এরকম সময় ওদের
যে ভদ্রলোক, ওনার ঘুম ভেঙে যায় এবং তিনি বাকিদেরও ঘুম থেকে জাগান, এবং ওনারা ঘুম ভেঙে যাওয়ার পর উনি যেটা স্পষ্ট বুঝতে পারেন যে ওনার ঘুম ভেঙেছিল কোনো একটা আওয়াজে, এবং সেই আওয়াজটা কিন্তু এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। আগেই বলেছি এটা 6 তলার ঘর এবং প্রায় রাত 2:30 মতো বাজে, এবং ওই মুহূর্তে ওই সময় ওদের বাড়িতে ওই 3 জন ছাড়া, মানে স্বামী স্ত্রী এবং ওদের একটি ছেলে, এই 3 জন ছাড়া কিন্তু ওই মুহূর্তে কিন্তু ওই ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে কিন্তু কেউ নেই। এবং ওরা পরিষ্কার 2:30-এর সময় রাত্রিবেলা বিছানায় বসে, অন্ধকার ঘরের মধ্যে বসে, জানলা দিয়ে যেটুকু আলো আসছে সেটুকু আলো বসে পরিষ্কার শুনতে পারে যে ওই ফ্ল্যাটের মধ্যে যেন পাশের ঘর থেকে বা পাশের লিভিং রুম থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক যেন একটা আওয়াজ হচ্ছে, মানে যেন আশেপাশে বা পাশের ঘরে হয়তো কোনো লোক রয়েছে। নর্মাল একটা হয়তো আলমারি খোলার শব্দ, একটা গ্লাস নামিয়ে রাখার শব্দ, একটা থালার শব্দ, মানে যেন মনে হচ্ছে নর্মাল দিনের বেলা বেশ কিছু ঘরের ভেতর কিছু লোক রয়েছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে, নর্মাল দৈনন্দিন কাজ করছে, যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ পাচ্ছে। তো ওনার ওয়াইফ বলেন যে হতে পারে হয়তো এটা পাশে উপরের ফ্ল্যাট থেকে বা পাশের থেকে বা যে কোনো জায়গা থেকে আসে, এটা আমাদের ঘরের না, এটা আমাদের বুঝতে এরকম ভুল হচ্ছে। তো এই ভেবে ওনারা কিন্তু প্রথম দিন রাতে আবার চুপচাপ শুয়ে পড়েন, এবং তারপর ওনারা সারাদিনের কাজে ক্লান্ত ছিলেন বলে ওনারা ঘুমিয়েও পড়েন। সকালে উঠে ওনাদের কারোর এই কথাটা মনে থাকে না, কারণ মনে হয় যে হতে পারে পাশ থেকে আওয়াজ এসেছিল, ওনারা ভুলে যান বিষয়টা সম্পর্কে। তারপরে ওনারা বলেন যে সেদিনটা কোনো রকম অসুবিধায় নর্মালভাবেই আমরা দিন কাটিয়েছি। তো সেদিন যখন তার পরের দিন যখন রাত্রিবেলা যখন ওনারা শুয়ে পড়েন, তো ওনারা দেখেন যে একই রকমভাবে ওরকমই রাত 3টের পরে ওনাদের ঘুম আবার ভেঙে যায় একটা আওয়াজে। এবং এবার সে পরিষ্কার বুঝতে পারে যে আওয়াজটা কিভাবে হয়েছে, যে ওরা যখন পরের দিন যখন ওরা শুতে গেছিলো তখন ওরা কিন্তু নিজেদের যে বেডরুমের যে দরজাটা, সে বেডরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে শুয়েছিল। আগের দিন কিন্তু খোলা রেখে শুয়েছিল, এবার ওটা বন্ধ করে রেখে শুয়েছিল। ওদের ঘুমটা ভাঙে, পরিষ্কার শুনতে পারে যে ওদের বেডরুমের দরজায় বাইরে থেকে কেউ যদি জোরে কিল মারে, দুম করে একটা কিল মারে, তাহলে যেরকম হবে সেরকম শব্দে ওদের ঘুম ভেঙে যায়। এবং পরিষ্কার বুঝতে পারে ঘুম ভাঙার পরেও কোনো একটা ওই দরজাটা নিচের দিকে, মানে কোনো একটা যদি বাচ্চা ছেলে যে হয় যদি প্রচণ্ড জোরে যদি 2-3টে দুম মেরে দুম 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 করে কয়েকটা ঘুষি মেরে পালিয়ে গেল। এবার কিন্তু ওদের ব্যাপারটা ভয় ধরে যায় যে এই অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে কেউ নেই, থাকার কথা নয়, কেউ ওদের দরজায় এভাবে বাইরে থেকে কিল মেরে গেল। এটাতে ওদের কিন্তু প্রচণ্ড ভয়ে পায় ওরা। ইভেন যে হাজব্যান্ড ছিলেন উনি পুলিশে ফোনও করতে চেয়েছিলেন, কারণ ওনার মনে হয়েছিল যে কোনোভাবে হয়তো কোনো জানলা বা কোনো কিছু হয়তো খোলা ছিল যেখান দিয়ে হয়তো কোনো চোর ঢুকেছে, কিন্তু 6 তলায় চোর ঢোকা অতটা সহজ কাজ নয়। তো এইটা হওয়ার জন্য ওরা সেদিন রাত্রে আর ঘুমোতে পারেনি। সকাল ভোর আলো ওঠা অবধি অপেক্ষা করে, কিন্তু কোনো আওয়াজ আসে না। তারপরে দরজা ওরা খুলে দেখে যে না, কোনো জানলা খোলা ছিল না, কোনো জানলা ভাঙা নেই, ঘরের মধ্যে কিছু হয়নি, কোথাও কিচ্ছু নেই, সব ঠিক আছে। শুধু পাশের ঘরটা আবার যথারীতি বেশ ঠান্ডা হয়ে আছে, এবং একটা কর্নার, জাস্ট রান্নাঘরের পাশের কর্নারটা, সেই কর্নারটা ঠান্ডা হয়ে আছে। আর কিন্তু ঘরের ভেতর কোনো পরিবর্তন নেই। কিন্তু ওরা কিন্তু সে রাতের ওই যে স্পষ্ট ওরা কানে শুনেছে, এবং ওদের কেঁপে উঠে দরজাটা যে দুমদুম করে কেউ ধাক্কা মারলো জানো, সেটা হাত দিয়ে হোক পা দিয়ে হোক, তাতে ওরা কিন্তু প্রচণ্ড রকমভাবেই একটা ভয় পেয়ে যায়। এরপরে বেশ কিছুদিন 3-4 দিন কিন্তু বিশেষ কিছু ওদের এরকম কিছু হয়নি। তারপরে ওরা কি করে, ওরা যেটা বলে সেটা হচ্ছে ওরা কাজের লোক দেখার জন্য বাড়িতে কাজের লোক রাখবে বলে, ওই যেরকম হয় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কাজের লোক খোঁজ করা শুরু করে। তো ওরা একটা কাজের লোক পায়, যে কাজের লোকটা ওদের অনেকটা সময় বাড়িতে থাকবে, এরকমই ওদের রিকোয়ারমেন্ট ছিল যে অনেকটা সময় বাড়িতে থাকবে, মোটামুটি ঠিকা কাজের মতো থাকবে, বা অনেকটা কাজকর্ম করে দিয়ে, কেননা বাচ্চা ছেলে আছে, সব কিছু মিলিয়ে মোটামুটি হাফ ডে মতো থাকবে, থেকে চলে যাবে, এরকমই বিকেলের পরে চলে যাবে, সকাল থেকে বিকেল থাকবে, এরকম একটি কাজের লোককে ওরা হায়ার করে। এবং প্রথম কদিন এরকম ভালোই চলছিল, এবং প্রায় 10 পরে উনি বলছেন যে দিন 10 পরে, এবং ওই যে কাজের লোকটি, সে কাজের মেয়েটি কিন্তু নর্মাল কাজকর্ম হয়ে গেলে বা যেটুকু বিশ্রাম নেওয়া, ওই যে বললাম যে প্রথম যে ঘরটা একটু ঠান্ডা হয়ে যায়, সেই ঘরটাতেই কিন্তু ওই মেয়েটি
মাটিতে আর কি শুয়ে বসে বিশ্রাম নিত। ওখানেই যেহেতু ওই ঘরটা অতটা ইউজ হতো না, তো ওই ঘরে বিশ্রাম নিত, সব কিছু করতো। তো এরকমই হবে দুপুরের পরে বিকেল নাগাদ হবে, মানে ওর চলে যাওয়ার সময় হয়েছে। তো চলে গেছে কিনা বা দেখার জন্য যখন ওনার ওয়াইফ যখন বেডরুম থেকে বেরিয়ে এসে ওখানে ঘরে উকি দেয়, তো দেখতে পায় যে ওই যে কাজের মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে গিয়েছে, চোখ পুরো সাদা। এবং এটা দেখে ওরা প্রচণ্ড ভয় পায় এবং সঙ্গে সঙ্গে ওরা অ্যাম্বুলেন্স ডাকে, ডক্টরস বাড়িতে আসে, তো ওকে নিয়ে যাওয়া হয়। এবং ভাগ্যক্রমে এই মানে খুব নির্দিষ্ট সময়ের ভেতরেই উনি দেখতে পেরেছিলেন বলে এবং চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু ওর জ্ঞান চলে আসে। কিন্তু জ্ঞান চলে আসার পরেও কিন্তু ও চিৎকার করতে থাকে এবং ওকে শান্ত করার জন্য আবার ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়। এবং তার 2-3 দিন পরে ও বাড়িতে আসতে কোনোভাবেই চায়নি, কিন্তু হসপিটালে যখন দেখা করতে যায় এরা, তখন ওই কাজের মেয়েটি বলে যে ওই বাড়িতে আপনারা কেউ থাকবেন না, ওই বাড়িতে কিন্তু জিন আছে। এটা আমি কোট আনকোট বললাম, যেটা ওই কাজের মেয়েটি বলেছিল, ওই বাড়িতে জিন আছে, ওই বাড়িতে থাকবেন না, আমি আর ওই বাড়িতে কাজ করতে যাব না। তো ওই মেয়েটি আর কাজ করতে ওই বাড়িতে কিন্তু আর আসেনি। কিন্তু এইটা শোনার পর কিন্তু ওরা প্রবলভাবে ব্যাপারটা ভয় পেয়ে যায় এবং এটা হতে হতে প্রায় মাস 2.5 কেটে গিয়েছিল। তো এরপরে এটা হওয়ার পরেও ওরা ওখানে কিন্তু বেশ কিছুদিন থাকে এবং থাকার পরেও ওদের সঙ্গে কিন্তু প্রচুর ঘটনাই কিন্তু মানে প্রত্যেক দিনই কিছু না কিছু হয়ে যাচ্ছিল। রান্না করতে হলে রান্না পুড়ে যাচ্ছে, হাতের থেকে যদি মাটিতে কিছু পড়ে গেল, কোনো কিছু সবজি কাটতে গিয়ে বা কিছু একটা করতে গিয়ে, সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটির শরীর ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকছে, স্কুলে যেতে পারছে না, কোনো না কোনো একটা কাজে অসুবিধে হয়ে যাচ্ছে, কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, দরজায় লাথি পড়ছে, মানে একের পর এক কিছু ঘটনা হয়েই চলেছে। তো তারপরে ওরা কি করে, ওরা একজনকে মানে যে পুরোহিত যে ওনাদের বাড়ির গৃহপ্রবেশ করেছিলেন তাকেই বলে এসব ঘটনা ঘটছে। তো উনিও একবার বাড়িতে আসে না, উনি বাড়িতে এসে একটু পুজো করে দিয়ে চলে যান, সব কিছু করে দিয়ে চলে যান, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম বিশেষ পরিবর্তন কিন্তু হয় না। প্রথম কদিন বন্ধ থাকলেও আবার যে কেসেই শুরু হয়ে যায়, ফলে কোনো রকমভাবে কিছু ওরা করতে পারছিল না। কিন্তু বাচ্চাটার যেহেতু খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তার জন্য ওরা সিদ্ধান্ত নেয় যে ওই বাড়িতে এই মুহূর্তে ওরা থাকবে না। ভেবে দেখুন যে এতগুলো টাকা খরচা করে রাজারহাটের মতো জায়গায় অনেক টাকা লাগে, সেখানে একটা ফ্ল্যাট কিনে সেখানে মুভ করার পরেও 3 মাসের মাথায় আবার সে ঘর ছেড়ে দিয়ে আবার রেন্টেড ফ্ল্যাটে চলে যাওয়া, এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। কিন্তু ওনারা সেটা করতে বাধ্য হয়েছিলেন এবং মোটামুটি জুলাই মাস নাগাদ ওনারা রেন্টে চলে যান, কারণ ওনারা এগুলো আর সহ্য করতে পারছিলেন না যে রোজই কিছু না কিছু ঘটনা ঘটছে, প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে বাড়িতে কেউ রয়েছে, কেউ এসে পিঠে ছুঁয়ে চলে যাচ্ছে, কেউ এসে মাথা ছুঁয়ে চলে যাচ্ছে, অদ্ভুত ঘটনা সব। 6 তলার উপরে ফ্ল্যাট, কিন্তু উনি বলছেন যে এরকমও হয়েছে যে রাত্রিবেলা শুয়ে আছি, পরিষ্কার শুনছি যে আমাদের জানলায় মানে দরজায় মানে ঘরের মধ্যে যে জানলা রয়েছে, কাঁচের জানলা, বড় জানলা, তো এই জানলার বাইরে কেউ টোকা দিচ্ছে 6 তলার ওপরে। তো এইসব সহ্য করতে না পেরে ওরা কিন্তু শিফট করে যায়। কিন্তু যেহেতু এই ফ্ল্যাটটাতে ওই কাজের লোকের ঘটনা থেকে শুরু করে যেহেতু বাড়িতে ঠাকুরমশাই এসেছিলেন, সব কিছু করেই কিন্তু এই ব্যাপারটা একটু জানাজানি হয়ে যায় যে এইখানে একটা গন্ডগোল হচ্ছে। আর ওরা যেহেতু এই ফ্ল্যাট কেনার পরেও ওখান থেকে বেরিয়ে ভাড়া বাড়ির দিকে চলে যায়, তো একটা জানাজানি হয়ে যায় ব্যাপারটাতে যে এই ফ্ল্যাটটা কিন্তু একটা গন্ডগোল আছে, হন্টেড ফ্ল্যাট বা একটা গন্ডগোল আছে, এই বলে কিন্তু ওই এলাকাতে কিন্তু পরিচিত হয়ে যায়। ওই এলাকায় আজও ওই ফ্ল্যাটটার কিন্তু পরিচিতি আছে একটা হন্টেড ফ্ল্যাট বলে। তো সেইটা
যেহেতু হয়ে যায়, ফলে ওরা কিন্তু ওই ফ্ল্যাটটাকে আর বিক্রিও সহজে করতে পারছিল না, যে ওটা বিক্রি করে দেবে বা কিছু করবে, কেননা আশপাশের লোকজন কেউ না কেউ একটা বলেই দিচ্ছিল। তো ওরা আলটিমেটলি বিভিন্ন বন্ধু সার্কেল দিয়ে হোক বা কোনোভাবে হলো এই যে 3 জন যাদের বললাম প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তাদের খোঁজ খবর পায় এবং তাদের কাছে আসে, এবং আমরা নভেম্বর মাসের মাঝামাঝি প্রথম এই বাড়িটাতে যাই, আমি এবং সেই 3 জন। এবং সত্যি বলতে কি, ঘটনাগুলো যখন কিছুটা ফোনে শুনেছিলাম যে কী হয়েছিল, সেটা শোনার পর কিন্তু আমার নিজেরও কিন্তু ওই বাড়িতে যেতে ভয় করছিল। কিন্তু আমার এটা একটা অভিজ্ঞতা নেওয়ারও ইচ্ছে ছিল যে অ্যাকচুয়ালি এটা কীভাবে হয়। নিজেকে যেটুকুভাবে প্রোটেকশান নেওয়ার দরকার সেটুকু আমি প্রোটেকশান নিয়েছিলাম, যেগুলো আমি আগেও বলে রেখেছি যে বেসিক যে প্রোটেকশানসগুলো মানুষের নিতে হয় সেগুলো করা উচিত। ঠিক আছে, এগুলো করার পরে যখন আমরা প্রথম দিন ওদের বাড়িতে যাই, তো আমাদের সামনেই ওরা লকটা খোলে। তা আমাদের আগে থেকে ওরা ঢুকে যায়নি, আমাদের সামনেই ওরা ফ্ল্যাটের লক খুলে ঢোকে। এবং আমরা যখন ঢুকি তখন প্রায় 4 মাস মতো হয়ে গেছে এই ফ্ল্যাট বন্ধ ছিল। তো যখন ঢুকি তখন ফ্ল্যাটের ভেতর প্রচুর ধুলো জমে গেছে। কলকাতায় এমনিতেও দরজা জানলা বন্ধ থাকলেও প্রচুর ধুলো পড়ে, তো ধুলো হয়ে আছে। কিন্তু সত্যি কথা বলতে তখন যেহেতু টেম্পারেচার কম, তো ওটা কিন্তু মানে আমি পার্সোনালি সেই জিনিসটা বুঝতে পারিনি যে ওই জায়গাগুলো প্রচণ্ড ঠান্ডা বাকিটা গরম। কিন্তু যেটা আমি বুঝতে পারি এবং যেটা ওরাও বলে, যে ইনভেস্টিগেটররাও বলেন, যে এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত টাইপের নেগেটিভ একটা এনার্জি ঢুকেই কিন্তু ফিল করতে পেরেছি। এটা আমি ফিল করতে পেরেছি কারণ আমার এরম একটা এক্সপিরিয়েন্সেস জীবনে বেশ কভার হয়েছে। সামহাউ আমি এটা ফিল করতে পারি কোনো একটা জায়গায় গেলে, সে জায়গার যেটা ভাইব বা যেটাকে ঊর্জা বলে, সেটা আমি ফিল করতে পারি। তো যখন ওইখান দিয়ে যখন ঢুকলাম, দরজা দিয়ে ঢোকার পরেই ওদের যে লিভিং স্পেসটার বাঁদিকে হচ্ছে প্রথমে কিচেন, তারপর একটা বেডরুম, যেটা ফার্স্ট বেডরুম, তারপর একটা প্যাসেজ দিয়ে গিয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড। তো ওই লিভিং রুমে ঢুকেই আমার মনে হলো যে জায়গাটা খুব গুমোট, যেন কেউ আমার দমটা বন্ধ করে দিচ্ছে। সেটা হতে পারে হয়তো অনেক দিন ঘরটা বন্ধ ছিল, সেটাও কারণ হতে পারে। তো আমরা প্রথমে গিয়েই সমস্ত ঘরের জানলা এবং যেটা ব্যালকানির যে ডোরটা ওটা খুলে দিই, ঘরে বাতাস আসে। এবং তলা থেকে একজন লোককে বলে, ওরাই বলে রেখেছিল, ওরা এসে দিনের বেলা এসেছিলাম আমরা প্রথম কথা, এসেই ওরা কিন্তু একটা লোক এসে বাইরেটা একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে চলে যায়। এইটুকু আগে থেকে ওদের বলা ছিল। কিন্তু সেই লোক কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম কথা বলে না এবং চুপচাপ কাজ করে দিয়ে বেরিয়ে যায়। তারপরে ওনারা বলেন যে এখানে কেউই কাজ করতেও চায় না, অনেক বলে কয়ে প্রায় ডাবল ট্রিপল টাকা দেওয়ার জন্য সে এসে শুধু ঝাড়টা দিয়ে গেছে। মানে এতটাই বাজে অবস্থা, এতটাই বাজে নাম ছড়িয়ে গিয়েছে জায়গাটা। তো এভাবে যখন হওয়া শুরু করে, তো এই যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম, এই পুরো ঘটনাটা, এই যে বিস্তারিতভাবে এই ঘটনাটা কী ওদের সঙ্গে হয়েছে, কোথায় কোথায় হয়েছে, কোন দরজায় ধাক্কা পড়তো, সেগুলো সব সেদিনই কিন্তু উনি আমাদেরকে দেখান, প্রত্যেকটা জায়গা দেখান। এবং সব কিছু করে মোটামুটি দুপুরবেলা যখন হয়ে যায়, তখন আমাদেরকে ওই ঘরটা দেখিয়ে দিয়ে এই যে যারা আছেন তারা কিন্তু চলে যান। কারণ এরকমই কথা হয়েছিল যে ওনারা কোনোভাবেই আমাদের সঙ্গে থাকবেন না। তো জাস্ট চাবিটা একটা কি ওনার কাছে ছিল, একটা কি আমাদেরকে দিয়ে, আর যদি কোনো কিছু প্রবলেম হয় কাকে ফোন করতে হবে এই সমস্ত কন্ট্যাক্টস দিয়ে কিন্তু উনি কিন্তু এক রাতের জন্য, আমাদের প্রথম যে সেশন ছিল সেটা হচ্ছে ওরা বলেছিল যে ওরা একটা সেশন করবে, এবং সে সময় যে মালিক যাদের ওপর এরকম হয়েছে তাদের না থাকাই ভালো। তো প্রথম সেশনটা, আর যেহেতু সমস্ত ঘটনাই কিন্তু আফটার সানসেট হয়েছে, তো সেক্ষেত্রে দিনের বেলাতে বিশেষ কোনো ঘটনা হয়নি। তো বিকেলবেলা থেকে রাত্রি অবধি এবং সমস্ত যে সবচেয়ে ভয়ানক যে ঘটনাগুলো ঘটেছে, যে দরজায় টোকা পড়া, দরজায় লাথি পড়া, জানলায় টোকা, বা কেউ খাট ধরে নাড়িয়ে দিচ্ছে একটা অবয়ব মতো, বা এই ধরনের গোঙানির শব্দ, এই সব কিছুই কিন্তু শোনা গেছে অনেক রাতে, রাত 2টোর পর। 2টোর আগে একবারও হয়নি, প্রত্যেকবারই কিন্তু 2টোর সময় ঘুমটা ভেঙে যেত, 2টোর পরে আর কি, সরি। তো
আমাদের মানে আমি প্লাস ওই তিনজন ডিসাইড করে ইনভেস্টিগেটার্সরা যে ওরা আজকের রাত্রেটা কিন্তু ওখানে থাকবে এবং ওরা জেগেই থাকবে এবং সমস্ত রিডিংসগুলো বা কমিউনিকেশনসগুলো সে সময় করবে। তো এভাবে বিকেল অবধি ওদের বেশ কিছু সেট আপ করতে হয়। ওরা বেশ কিছু যন্ত্র বা ইনস্ট্রুমেন্টস নিয়ে এসেছিলো। প্রথম কথা একটা মোশন সেন্সর বেসড একটা ইমেজিং সিস্টেম নিয়ে এসেছিলো, যে ওরা দরজার যেসব জায়গাগুলো, যেমন ওই কিচেনের পাশে বা ঠান্ডা হয়ে যাওয়া প্রথম ঘরটা, ওই ঘরটার দরজাতে, বা যে প্যাসেজটা দিয়ে যে প্যাসেজটা সোজা গিয়ে গেছে হচ্ছে ওই মাস্টার বেডরুম, যে দরজায় আর কি লাথিটা পড়তো, সেইখানে একটা, এরকম টোটাল 3টে জায়গায় কিন্তু আমরা ওই মোশন সেন্সিং ক্যামেরাটা সেট করা হয়। আর ওই প্যাসেজে আর ওই ঘরটাতে আরেকটা জিনিস সেট করা হয় ট্রাইপডে, সেটা হচ্ছে টেম্পারেচার নামা ওঠার, এবং ওটা একটা গ্রাফের মতো করে ওটা একটা আউটপুট দেয়। দেখলাম ওদের কম্পিউটারে ওটার আউটপুটটা আসা শুরু করলো, যে টেম্পারেচারটা কীভাবে রাইজ হচ্ছে বা কী করে পড়ছে, এবং সাডেন যদি কোনো রকম টেম্পারেচারের চেঞ্জ হয় কোনো জায়গায়, তাহলে কিন্তু ওটা একটা অ্যালার্মের মতো একটা নোটিফিকেশনও চলে আসছে। এটা আমি দেখতে পারলাম। আরেকটা যেটা ওরা ইউজ করছে সেটা হচ্ছে একটা কেটোমিটার, যেটাকে ওরা বললো আমাদেরকে, আমাকে বললো সেটা হচ্ছে যে ওখানে আমরা জানি যে আত্মা বা ধরনের স্পিরিট, সেটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মতো কাজ করে, বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মতো কাজ করে, এবং সেই এনার্জিটা যখন কোনো একটা জায়গায়, যখন এই ধরনের আত্মা বা স্পিরিট বা ডেমনিক হোক বা যে কোনো ধরনের স্পিরিট হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটুকুর ভেতরে কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা বা ইলেকট্রোম্যাগনেটিক যে এনার্জিটা, তার কিন্তু একটা ফ্লাকচুয়েশনস হয় বা একটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা মাপার জন্য যে একটা EMF মিটার হয়, এটাকে কেটোমিটারও বলে, একটা মিটার ওরা ইউজ করছে। এছাড়াও আরও অনেক কিছু হয় যেটা আমরা প্রথম দিন ইউজ করিনি, সেটা আমি পরের ঘটনায় হয়তো বলবো, কারণ এটা এখনও চলছে, তো আমি এটা কন্টিনিউ করব। তো স্পিরিট বক্স বলে একটা কনসেপ্ট হয়, যে স্পিরিটের সঙ্গে কমিউনিকেট কী করে করা যায়, এগুলো আমি সবই দেখলাম নতুন, এটা আমি কোনোদিন সামনে থেকে এর আগে দেখিনি, আমি প্রথমবার দেখলাম। তো এগুলো সবই আপনাদেরকে বলবো। আপনি যদি পরপর আমাদের চ্যানেলটা ফলো করতে থাকেন, তাহলে এগুলো হয়তো আপনারা পরিষ্কার জানতে পারবেন যে কী করে কী হয়, এবং প্রচুর চ্যানেলে প্রচুর জায়গায় এগুলোকে দেখানো হয় এবং অনেক বুজরুকিও হয়, কিন্তু যেটা আমি চোখের সামনে যে চোখে দেখেছি, সেই ঘটনাটাই আমি এই চ্যানেলে জানাতে চাই। তাই আপনারা যদি শোনেন, তাহলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এরকমভাবে সেট করতে করতে আমাদের বিকেল হয়ে গেল। প্রত্যেকটার টেস্ট লাগিয়ে দিয়ে একবার টেস্টও করা হলো, বিভিন্নভাবে টেস্ট করা হলো। দেখলাম যে ঘরে টেম্পারেচার রাইজারটাতে একটা দেশলাই দিয়ে একটা খবরের কাগজ জ্বালিয়ে ওই সেন্সারের সামনে দেখা হলো যে টেম্পারেচার বাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আসছে কিনা, দেখালো নোটিফিকেশান আসছে। তারপরে মোশন সেন্স করিয়ে ছবি তোলা ব্যবস্থা করা হলো। ছবিটা কিন্তু ইনফ্রারেডও হবে, মানে অন্ধকার অবস্থায় ইনফ্রারেডে ছবিটা তোলা হবে, মানে লাইট লাগবে না সেই ছবি তোলার জন্য। তারপরে আরেকটা মিটার হয়, সেটাতে দেখা যায় যে কোনো রকম যদি কোনো এনার্জি যদি সাডেন মুভমেন্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে সেক্ষেত্রে ওটাও একটা ট্রেসিংয়ের মতো করে। আমি মিটারটার নাম জানি না ওই মেশিনটার, বাট ও একটা মেশিন ওরা ইউজ করছিল, যেখান থেকে একটা গ্রাফের মতো প্লট হচ্ছিলো, যে যদি কোনো রকম অবয়ব হোক বা কোনো রকম সাডেন এনার্জি মুভমেন্টের জন্য। এরকম 3 থেকে 4 রকম জিনিসপত্র ওটা সেট করলো বিভিন্ন ঘরে, এবং সেট করে আমরা ওই সব কিছু করে আমরা ঘরটা অ্যাপার্টমেন্টটা বন্ধ করে দিয়ে আমরা ওখান থেকে চলে আসি, যে আমরা আবার রাত্রি 11:30 12টা নাগাদ আবার ডিনার করে সব কিছু করে 11:30 নাগাদ আমরা আবার ফ্ল্যাটে ইন করব। তো এইরকম করে এদের যেরকম ডিসকাশন করা হচ্ছে, সেরকমভাবে সব কিছু ডিনার করে আমরা রাত্রি 11:30টার সময় যখন ওই ফ্ল্যাটে আবার ঢুকছি, যখন ঢুকলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে এবার কিন্তু একটা চেঞ্জ হয়েছে। আমি যেটা আমি দেখে পুরো আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, যেটা আপনারাও থাকলে বুঝতে পারবে, ভয় লাগতে পারে, যে ওই ঘরে ঢুকে আমি যখন প্রথম সুইচটা টিপে লাইটটা জ্বালাতে যাব লিভিং রুমের, দেখলাম সুইচটা কাজ করছে না। সুইচ টিপলাম, লাইটটা জ্বললো না, এবং আমরা স্পষ্ট দেখতে পারলাম যেটুকু নর্মাল ঘরে আলো ছিল মোবাইলে আলো জ্বালানোর পরে, যে আমরা লিভিং স্পেসে যে EMF মিটারটা রেখেছিলাম
আর মোশন সেন্সিংটা রেখেছিলাম, ওই দুটো ট্রাইপডে রাখা ছিল এবং দুটোই কিন্তু মাটিতে আছাড় খেয়ে পড়ে রয়েছে। আমরা বেরোনোর আগে কিন্তু আমরা প্রত্যেকটা দরজা বন্ধ করে গিয়েছিলাম, ফলে ওটা আছাড় খেয়ে মাটিতে পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই এবং ট্রাইপডের 3টে পা থাকে, ফলে ওটা পড়ে যাওয়ার কোনো চান্সেস থাকতে পারে না। তো এটা দেখে আমরা কিন্তু পিছিয়ে আসি যে কিছু একটা হয়েছে এ ঘরে। যেভাবে আমরা ঘরটা ছেড়ে গিয়েছিলাম ঘরটা কিন্তু সেরকম নেই। তবু আমরা ঢুকলাম, আমাদের সঙ্গে যে 3জন ছিলেন তারা ওই ট্রাইপডগুলোকে আবার সোজা করে দিল এবং মোটামুটি 11:15 তখন বাজে। প্রত্যেকটাকে আবার ম্যাপিং করানো হলো, দেখা গেল যে প্রত্যেকটা কাজ করছে কিনা, দেখা গেল হ্যাঁ কাজ করছে। এবং আমরা যখন সেই ঘর থেকে যখন আমরা এক এক করে যখন ভেতরে ঢুকলাম, যে ঘরটা ঠান্ডা হয়ে যায়, আমরা নিজের বুঝতে পারলাম যে ওই ঢোকার পরে বাইরে থেকে আসা সত্ত্বেও লিভিং রুমটা পাস হয়ে যখন ওই মেন বেডরুমটায় ঢুকলাম, বেডরুম নাম্বার 1, ওখানে ঢুকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ঘরের টেম্পারেচার কিন্তু বেশ কয়েক ডিগ্রি কম, রীতিমতো ঠান্ডা হয়ে আছে জায়গাটা, বেশ কয়েক ডিগ্রি কম। এবং যেখানে আমরা সেন্সারটা রেখে গিয়েছিলাম যে টেম্পারেচার রাইজ হলে বা কমলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আসবে ওদের মোবাইলে, নোটিফিকেশান কিন্তু কোনো আসেনি, আমরা কিন্তু বাইরে ছিলাম তখন। কিন্তু দেখলাম তার কারণ হচ্ছে ওটাও মাটিতে পড়ে আছে, ওটা একটা টেবিলের ওপর, ওদের একটা পড়ার টেবিল মতো সে টেবিলের ওপর রাখা ছিল, ওটা মাটিতে আছাড় খেয়ে পড়ে রয়েছে এবং ওটা বন্ধ হয়ে গিয়েছে, ওটা কাজ করতে পারেনি। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ওইখানে এমন কিছু এভিল স্পিরিট হোক বা যে কোনো স্পিরিট ওখানে আছে যারা চাইছে না যে এগুলো করা হোক, তার জন্য ওরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে ফেলে দিয়েছে অলরেডি। এবং এটা কিন্তু চোখে দেখা, এটা কোনো গল্প নয়, কারোর কাছ থেকে শোনা নয়, এটা কিন্তু হচ্ছে। তো এটা দেখার পর আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, কেননা বিভিন্ন রকম স্পিরিটের ঘটনা শোনা যায়, এটা সেটা শোনে, কিন্তু নিজের চোখে একটা এগুলো পড়ে গিয়েছে, আমরা খাড়া রেখে গিয়েছি না, এগুলো সব মাটিতে পড়ে রয়েছে, তার মানে এরা কিন্তু ইচ্ছে করলে আমাদেরও কিন্তু ক্ষতি করতে পারে, এই ভয়টা কিন্তু আমার মনে তৈরি হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে এটা আমাদের কন্টিনিউ করা ঠিক হবে কি না, কিন্তু দেখলাম যে না, এই বাকি 3জন কিন্তু এইটা কন্টিনিউ করতে চায়। তো ওরা ভিডিও রেকর্ডের ব্যবস্থাও করেছিল সমস্ত। তো এবার যেটা হলো সেটা হচ্ছে যে আমরা একত্রিত হলাম হচ্ছে যে মাস্টার বেডরুমে একত্রিত হয়ে আমরা ওখানেই ওদের ল্যাপটপ সেট করে ওরা অন্যান্য ঘরের যে সমস্ত ফিডগুলো আসছে বা সেন্সার ফিডগুলো আসছে সেগুলো ওরা দেখতে থাকে। তো এরকম প্রায় 12:30 পৌনে 1টা মতো হয়ে গিয়েছে। ঘরের একটা কথা বলতে ভুলে গেছি, ঘরের লাইট যে অন হচ্ছিল না, পরবর্তীতে কিন্তু অন হয়। লিভিং রুমের লাইটটা কিন্তু অন করা যায়নি, কিন্তু মাস্টার বেডরুমের লাইট কিন্তু অন করা গেছিলো। তো সেই লাইটটাকে অন করে আমরা কিছুক্ষণ থাকার পর বুঝতে পারলাম লাইটটাকে আবার সাহস নিয়ে অফ করে দেওয়া যাক। লাইটটাকে ওরা অফ করে দেয়, নর্মাল ঘরের জানলা দিয়ে যেটুকু আলো আসছে, বাইরের আলো অ্যাম্বিয়েন্ট লাইট সেটুকু ঠিক আছে। সেই আলোতে আমরা ল্যাপটপগুলোতে অন করে রাখা হয়েছে। আমরা আশেপাশের ঘরের এবং আমাদের প্যাসেজটার ফিড দেখতে পাচ্ছি যে কিছু আসছে কি না। প্রথম যে ফিডটা আমরা পাই 1টার সময়, সেটা আমরা দেখতে পাই যে আমাদের যে টেম্পারেচার সেন্সারটা যেটা আমাদের ফার্স্ট বেডরুমে রয়েছে সেটা প্রচণ্ডভাবে ড্রপ করা শুরু করে এবং সেখানে ডিগ্রিটাও মাপা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম থেকে ওটা প্রায় 10 ডিগ্রি মতো নিচে নেমে গেল চোখের সামনে, প্রায় 15 থেকে 20 মিনিটের ভেতর 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে প্রায় 10 ডিগ্রি নেমে গেল টেম্পারেচারটা। এবং এটা নামতে অনেকটা সময় লাগলো, প্রায় আধা ঘন্টা 35 মিনিট মতো সময়, আস্তে 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 ওটা টেম্পারেচারটা কিন্তু পড়ছে। এবং র্যান্ডামলি আমরা কিন্তু ওই ফ্ল্যাটের বিভিন্ন ঘরের ভেতর বা প্যাসেজের ভেতর কিন্তু মানে ওই মেশিনটা আইডেন্টিফাই করতে পারছিল সাডেন রাইজেস অফ দ্য ইএমএফ কেটোমিটারে, যে এই জায়গায় ব্লিঙ্ক করা শুরু করলো। ওদের 5টা র্যাঙ্ক থাকে, 1 2 3 4 5 নম্বরটা যদি ব্লিঙ্ক করতে থাকে খুব জোরে, তখন বোঝা যায় যে এখানে কোনো রকম মানে বড় রকমের চেঞ্জ হচ্ছে। তো এরকম প্রায়ই বেশ কবার, মানে প্রতি 5-7 মিনিটে দেখা যাচ্ছে এভাবে বেড়ে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু ঘরের নির্দিষ্ট কিছু স্পেসিফিক জায়গাতেই হচ্ছে। এভাবে প্রায় 1টা-1.5টা অবধি এভাবে কন্টিনিউয়াস কিন্তু ফ্লাকচুয়েশন কিন্তু আমরা ঘরে প্রথম দিন রাতে পেয়ে যাচ্ছি।
প্রায় যখন 2টো বাজলো তখন প্রথমবার আমরা দেখলাম যে ফ্ল্যাকচুয়েশনস যেগুলো রয়েছে সেই ফ্ল্যাকচুয়েশনস কিন্তু সমস্ত হঠাৎ করে যেন সব কিছু নর্মাল হয়ে গেল। কোনো ফ্ল্যাকচুয়েশনস নেই, কোনো টেম্পারেচার নেই, সব টেম্পারেচার ফিক্স, সব কোনো কিছু 2টোর সময়, ঠিক 2টো যখন বাজলো কোথাও কিচ্ছু নেই। কিন্তু ঠিক সেই একদম এক্স্যাক্ট সেই মুহূর্তে আমাদের এই মাস্টার বেডরুমের জানলায় কেউ 3টে ঠক 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 করে ঠকা দিল, জানলায় 6th ফ্লোরে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে আমাদের যে ক্যামেরাটা, মোশন সেন্সিং ক্যামেরাটা যেটা লাগানো ছিল ওই করিডোরটা, যেটা তোমার লিভিং থেকে আপনাদের মাস্টার বেডরুমটা কানেক্ট করছে, সেইখানে কিন্তু ওটা প্রায় 4 থেকে 5 বার ট্রিগার হলো। কিন্তু সেই ক্যামেরাতে বা সেই ফিডে আমরা কিন্তু অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু ইএমএফটা প্রচণ্ডভাবে বেড়ে গেল এবং আমরা পরিষ্কার শুনতে পারলাম তখন 2টো নাগাদের পরে যে আমাদের যে দরজা, যেটা আমরা ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম, সেই দরজায় কেউ যেন জোরে 2 থেকে 3টে লাথি দিয়ে বন্ধ হয়ে গেল, আর কোনো আওয়াজ হলো না। তো এইটা হওয়ার পরে আমরা দেখলাম যে সাডেনলি ঘরের মেন বেডরুম, দ্বিতীয় বেডরুমটায় কোনো রকম রিডিংয়ের পরিবর্তন আসছিল না। লিভিং রুম, করিডোর, সব জায়গায় আমরা রিডিং পাচ্ছিলাম। আর আমাদের যে ঘর, সে ঘরের ভেতরেও রেখেছিলাম, সেই ঘরের ভেতরে কিন্তু কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। কিন্তু ঘরের বাইরেটা, মানে এই ঘর আর এই ঘরের বাইরে, দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য পাওয়া যাচ্ছিল রিডিংয়ের, এবং সেটা প্রচণ্ডভাবে ফ্লাকচুয়েট করছে, টেম্পারেচার নিচে নেমে যাচ্ছে। আর কিন্তু ওই যে 3বার লাথি দিয়ে গেছিলো, তারপরে কিন্তু কোনো আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি না। আমরা প্রায় 3টে অবধি ওয়েট করি, কিন্তু আর কোনো রকম আওয়াজ কিন্তু আমরা পাইনি। 3টে থেকে আবার 4টে অবধি হয়, মাঝখানে কিছুটা ফ্লাকচুয়েশনস হলো। কিন্তু 4টের পর যখন আস্তে আস্তে দিনের আলোর দিকে এগোচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আর কিন্তু কোনো ফ্লাকচুয়েশনসও হচ্ছে না। দেখলাম আস্তে আস্তে টেম্পারেচারটাও কন্ট্রোল হয়ে গেল, আর কোনো রকম আওয়াজ কিন্তু আমরা সেদিন পাইনি। একটা জিনিস খুব উল্লেখ্য, যেটা ওনারা বলছিলেন যে মনে হচ্ছিল পাশের ঘর থেকে কোনো আওয়াজের শব্দ, গোঙানির শব্দ বা কিছু নাড়ানোর শব্দ বা বাসনের শব্দ, এরকম কোনো শব্দ কিন্তু আমরা পাইনি। নর্মাল কিছু খুটখাট শব্দ যেটা হতে পারে বাইরে থেকে এসেছিলো, কিন্তু আর কোনো শব্দ আমরা পাইনি। কিন্তু আমাদের দরজায় যে 3টে লাথি দুম 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 করে পড়েছিল, সেটা কিন্তু আমরা শব্দ শুনেওছি, রেকর্ডও হয়েছে। এবং সেই মুহূর্তে যে ফ্লাকচুয়েশনসগুলো হয়েছিল এবং মোশন সেন্সিংয়ে যে শর্টসগুলো নেওয়া হয়েছিল ইনফ্রারেডে, তাতে কিন্তু কোনো রকম কিছু ধরা পড়েনি। সবচেয়ে অদ্ভুত বিষয়, ওই শব্দ হওয়ার সময় ইনফ্রারেডের কিন্তু ক্যামেরা কিন্তু ফ্ল্যাশ করেছে, মানে ইনফ্রারেডের ছবি উঠেছে। সেই ইনফ্রারেডের ছবিতে কিন্তু আমরা কোনো কিছু সেভাবে পাইনি। নর্মাল যেরকম ইনফ্রারেড ছবি হয়, কিছুটা অ্যাবেরেশনস থাকে, মানে একটা হয়তো কোথাও ফ্ল্যাশ আউট হয়ে গেছে, একটা সাদা ছায়ার মতো বা কালো ধোঁয়ার মতো, সেটা নর্মাল ইনফ্রারেডে অ্যাবেরেশনসগুলো হয়। কিন্তু মানে প্রকৃত অর্থে কোনো অবয়ব বা কিছু, এটা কিন্তু সেই ক্যামেরায় এসে ধরা যায়নি। এবং সকাল হয়ে যায়, এবং এটাই ছিল আমাদের প্রথম রাতের ঘটনা, যেটা নভেম্বরে হয়। এরপরে আমরা বুঝতে পারি যে ওইখানে যেটা রয়েছে, মানে ওরা মেনলি বুঝতে পারে, এবং আমি তো ছিলাম, তো আমি দেখেছি যা। কিন্তু মেনলি যেটা বোঝা যায় যে ওই ঘরে কিন্তু একটা মারাত্মক রকমের এনার্জি রয়েছে, এবং তার জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি যে আপনারা এখন এখানে থাকবেন না, আমাদের আর কিছু সেশনস লাগবে, যেটা ওনারা ইনভেস্টিগেটার্সরা বলে, এটাকে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কী চাইছে, কেন এখানে আছে বা কি। কেননা এই অ্যাপার্টমেন্টের, এই ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাট, তাদের কিন্তু কোনো রকম অসুবিধে নেই। ওয়াই দিস স্পেসিফিক ফ্ল্যাট, এই প্রশ্নটার উত্তরই কিন্তু অ্যাকচুয়ালি মালিকরা জানতে চাইছিলেন। জেনারেলি বাড়িতে হলে জমিতে প্রবলেম থাকে অনেক সময়, বা পুরনো বাড়ি হলে অনেক কিছু থাকে। একটা নতুন ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতর কমন জমি, এখানে একটা অ্যাপার্টমেন্টে আলাদা করে খারাপ হওয়ার কারণ বা হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। তো সেই কারণটা খোঁজাটাই সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মালিকদের কাছে। তো এটা ছিল হচ্ছে প্রথম রাতের বা প্রথম দিনের আমাদের ইনভেস্টিগেশন, প্রথম রাতের আমাদের যে সমস্ত আমরা প্যারানর্মাল ইনসিডেন্টসগুলো আমরা পাই, এবং এগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের।
তো এইগুলোর ওপর বেস করে বা সমস্ত রেকর্ডিংসের ওপর বেস করে আমরা কিন্তু ডিসেম্বরে নেক্সট সেশন করতে ওখানে গেছিলাম, এবং সেই ঘটনাগুলো এতটাই তীব্র এবং এতটাই অদ্ভুত টাইপের ঘটনা, এবং সেখানে একটা স্পিরিট বক্স বলে একটা কনসেপ্ট আছে, সেই স্পিরিট বক্স ওরা নিয়ে গিয়েছিল। সেটা কি হবে বা সেটা কীভাবে কী হয় সেটা আমি পরের ঘটনায় আপনাদেরকে জানাবো, কারণ ঘটনাটা এমনিতেও আজকে অনেক বড় হয়ে গিয়েছে। এর পরের দিনে কী হলো সেটা আমি পরের দিনের রেকর্ডিংয়ে আপনাদেরকে পাঠাবো, কারণ এখন অলরেডি চলছে। আমরা হয়তো নেক্সট কিছুদিনের পর আরেকবার একটা সেশনে যাব, এখনও সেশনস চলছে ওদের সঙ্গে, ওরা এখনও কোনো কনক্লুশনে এসে পৌঁছতে পারেনি, কিন্তু আমি যখনই পারবো মাঝে মাঝে আপনাদেরকে এই ঘটনাগুলো বা কী আপডেটস হচ্ছে জানাবো। তো এটুকু বলতে পারি যে অনেক দিন শুনে এসেছিলাম যে ধরনের বাড়িতে এরকম উপদ্রব হয় বা কিছু হয়, এটা কিন্তু সত্যিই হয়। যেখানে হয় যারা থাকে তারা ফেস করে, তারা বুঝতে পারে এই ধরনের অ্যাপার্টমেন্টসে বা যে কোনো বাড়িতে এই ধরনের যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতে পারে, এটা কোনো আনকমন কিছু নয়, এটা আজও ঘটছে এবং এটা বানিয়ে কোনো ঘটনা নয়, এটুকু বলতে পারি। কিন্তু আরও ডিটেলসে পরের দিন আমাদের সঙ্গে কি হয়েছিল সেটা কিন্তু এইটার এপিসোড 2তেই হয়তো আপনারা জানতে পারবেন। তো আজকের ঘটনাটা কেমন লাগলো বা কী ধরনের নতুন জিনিস আপনারা কি মনে হলো সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই যদি আপনাদের মনে হয় যে আপনারা এই সিরিজটা বা আপনারা যদি চান যে এটা কন্টিনিউ করি, কী হয়েছে জানার জন্য আগ্রহ থাকে, তাহলে অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি আপনাদের আগ্রহ থাকে তবেই কিন্তু আমি পাঠাবো, কেননা এই এতটা সময় ধরে রেকর্ডিং করে পাঠাচ্ছি। তো যদি আপনাদের মনে হয় তবেই সেরকম পাঠাবেন, এবং ঘটনাটা কিন্তু পুরোটা শুনবেন, শেয়ার করবেন, যাতে এই ভূত ভগবান চ্যানেল ওদেরও একটু সুবিধা হয়। ওরাও এটা খুব অনেক যত্ন নিয়ে কাজটা করছে। তো আপনারা শেয়ার করবেন, লোকদেরকে জানাবেন, অ্যাওয়ারনেস বাড়াবেন যে এখানে যে ভদ্রলোক ছিলেন উনি ঠিক সময় কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছিলেন বলে ওনাদের কিন্তু বড় রকমের কোনো ক্ষতি হয়নি, মানে শারীরিক ক্ষতি যেটাকে বলে, আর্থিক ক্ষতি বা কিছু গণ্ডগোল, কয়েকদিনের অসুবিধা ইজ ফাইন, বাট কোনো বড় রকমের ক্ষতি ওদের সঙ্গে হয়নি, কারণ ওরা ডিসিশনটা ঠিক সময় নিতে পেরেছিলেন। তার জন্য আপনাদের বলবো ইটস ফর অ্যাওয়ারনেস, যে যখনই দেখবেন যে এমন একটা ঘটনা ঘটছেন যেটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না এবং রেগুলার ঘটনাটা ঘটছে, সেখানে কিন্তু বেশিক্ষণ আর সময় দেবেন না অতিরিক্ত সাহস দেখানোর জন্য। তো ওনারা এটা করেছিলেন বলেই কিন্তু ওনাদের সেরকম কোনো ক্ষতি হয়নি। হয়তো ইনভেস্টিগেশনসটা চলছে, হয়তো এখান থেকে সব কিছু ঠিকও হয়ে যাবে। তো সেসব আপডেট আপনাদেরকে দেবো, যদি আপনারা চান তবেই সেভাবে জানাবেন। কীরকম লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন, অ্যাওয়্যার থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, টাটা। প্রফেসর রয় আজকে আমাদের এই চ্যানেলে যা যা শেয়ার করলেন, যা বললেন, সেগুলো শুনে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং খুব অদ্ভুত লেগেছে। আমাদের এই পুরো পৃথিবীতে চারিদিকে প্রতিনিয়ত কত কিছু যে ঘটে যাচ্ছে, হয়তো আমরা তার 1%ও জানতে পারি না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনারাও প্রফেসর রয় যা যা বললেন, যে ঘটনাটা আমরা শুনলাম, সেটা আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লেগেছে। আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আর এর আগেও আমি বলেছি যে লেখা পাঠানোর ক্ষেত্রে দু একটা বিষয় মাথায় রাখবেন। প্রথম বিষয় হচ্ছে যেন এর আগে ঘটনাটা কোথাও প্রচার না হয়ে থাকে, আর কোনো রকম কোনো ধ্বংসাত্মক বা হিংসামূলক ঘটনা কিন্তু প্লিজ আপনারা আমাদেরকে পাঠাবেন না। আমরা এই ধরনের ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি না। তো আপনাদের মতামত জানাবেন। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের এই এপিসোডটা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবে। নমস্কার।